21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান, বাবর সহ সব আসামি খালাস। লালমাই পাহাড় খেয়ে ফেলেছে সাবেক অর্থমন্ত্রী মুস্তফা কামালের ঘনিষ্ঠজনরা। এবং 9 মাস পর সেন্ট মার্টিন গেল পর্যটকবাহী জাহাজ। এটি নিউজ দেখছেন। আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে, সঙ্গে আছি আমি ফারহিন টুম্পা। শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত। বহুল আলোচিত 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 49 জন আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। এ ঘটনায় নিহতদের পরিবার ও আহতরা কিভাবে ন্যায় বিচার পাবেন তা নির্ভর করছে পরবর্তীতে রাষ্ট্রপক্ষের আপিলের উপর। বিস্তারিত দেখুন জাভেদ আক্তারের প্রতিবেদনে। 2004 সালের 21 আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে তখনকার বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। এতে দলটি নেতাকর্মী সহ 24 জন নিহত ও 3 শতাধিক আহত হন। এ ঘটনায় করা হত্যা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় 2018 সালের 10 অক্টোবর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক শাহেদ নুরুদ্দিন। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন ও 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন বিচারিক আদালত। ওই বছরই ডেথ রেফারেন্সের নথি আসে হাইকোর্টে। পরে আসামিদের পক্ষে আপিল করা হয়। তবে তারেক রহমান যুক্তরাজ্যে অবস্থান করায় আইনের দৃষ্টিতে পলাতক হিসেবে তিনি আপিল করতে পারেননি। যে মামলাটা গত 31 অক্টোবর ডেথ রেফারেন্স আসামিদের আপিল ও জেল আপিলের ওপর হাইকোর্টের নতুন বেঞ্চে শুনানি শুরু হয়। শুনানি শেষে 21 নভেম্বর রায়ের জন্য অপেক্ষমান রাখেন উচ্চ আদালত। রোববার বিচারিক আদালতের রায় অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দিলেন বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ। সাক্ষ্য এবং আইন এই কোনো দিক থেকে এই মামলা প্রমাণিত হয়নি। আসামিকে যদি একটা মামলায় আনতে হয় তার ইনভলভমেন্ট কি সেটা দেখতে হবে। কাজেই 21 আগস্টে এই ঘটনা হয়েছে, এই ঘটনাটা আমরা নিন্দা করি। সমস্ত আসামিদেরকে মাননীয় আদালত খালাস করে দিয়েছেন তারেক রহমান সাহেব, এবং যারা যারা কাজী কায়কোবাদ এবং অন্যান্য যারা আপিল করতে পারেননি তাদেরকেও এটা উনি খালাস দিয়েছেন। আমরা কোর্টের কাছে কৃতজ্ঞ। রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেছেন সাক্ষীরা ঘটনার বর্ণনা করলেও কারা গ্রেনেড ছুঁড়েছেন তা বলেননি। এছাড়া 21 আগস্টে কে গ্রেনেড সরবরাহ করেছে তাও চার্জশিটে উল্লেখ করেননি কোনো তদন্ত কর্মকর্তা। যে মুফতি হান্নানের দ্বিতীয় কনফেশনের উপর ভিত্তি করে কোনো সাজা দেওয়া যাবে কিনা, আদালত বলেছেন নো। এই ফার্দার ইনভেস্টিগেশনের মামলার আমলে গ্রহণকারী আদালত হয়েছে ট্রায়াল কোর্ট। আইনে আছে আমলে গ্রহণ করবে হলো সব ম্যাজিস্ট্রেট আদালত। হাইকোর্ট ডিভিশন বলেছেন এইটা বাংলাদেশের সকল সিদ্ধান্তের আলোকে অবৈধ হয়েছে এবং এই জন্য এই ট্রায়ালটাকে ইল্লিগ্যাল, অবৈধ ঘোষণা করেছেন। বিএনপির আইনজীবীরা বলছেন তারেক রহমান সহ জিয়া পরিবারকে রাজনীতি থেকে দূরে রাখতেই এই মামলায় তাকে সহ বিএনপি নেতাদের জড়ানো হয়েছিল। আওয়ামী লীগ সরকার এটাকে ব্যবহার করেছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে। তারা চেয়েছিল যে তারেক রহমানকে এই মামলা দিয়ে চিরজীবন তাকে বাইরে রাখবেন। একদম সাক্ষী বলে নাই যে তারা দেখেছে কে বোমা মারছে, এবং কোনো সাক্ষী প্রমাণ আইনগত হবে না হয় না। রাজনৈতিকভাবেই এই মামলাটা পরিচালিত হয়েছে। ইটস এ পলিটিক্যাল স্যাবোটাজ এগেইনস্ট মিস্টার তারেক রহমান এন্ড বিএনপি। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় প্রকৃত হত্যাকারীদের সাক্ষীতে প্রমাণিত না হওয়া এবং ভুল প্রক্রিয়ায় চার্জশিট দেওয়ার কারণে 49 জন আসামির সবাই খালাস পেলেও যে 24 জন এই ঘটনায় নিহত হয়েছিলেন তারা আসলে কিভাবে প্রকৃত বিচার পাবেন সেই প্রশ্ন কিন্তু থেকেই গেল। জাভেদ আখতার, হাইকোর্ট, এটিএন নিউজ, ঢাকা। যত্ন মাখা কোমল এসিআই নিয়ে এলো কোকোনাট মিল্ক ও জাফরানের নির্যাস সমৃদ্ধ বেবি সফট বেবি লোশন, যা বাবুর ত্বকের আর্দ্রতা বজায় রাখে দীর্ঘক্ষণ। কোমল ছোঁয়া প্রতিবার, বেবি সফট।
21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামি খালাস পাওয়ায় বগুড়ায় আনন্দ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। দুপুরে জেলা বিএনপি কার্যালয় থেকে আনন্দ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণ করেন বিএনপি, যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। পরে দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ, কেন্দ্রীয় কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা সহ জেলার নেতারা। সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের বিরুদ্ধে তার নিজের জেলার মানুষেরই অভিযোগ, গুরুত্বপূর্ণ প্রত্নভূমি লালমাই পাহাড় গিলে খেয়েছে তার পরিবার ও ঘনিষ্ঠজনেরা। তার ভাই মাটিখেকো উপজেলা চেয়ারম্যান গোলাম সারোয়ারের লোভের বলি হয়েছে লালমাই পাহাড়। সব জেনেও এতদিন লোটাস কামালের দাপটে নীরব ছিল প্রশাসন। কুমিল্লা থেকে হুমায়ুন কবির জীবনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কুমিল্লার 5 উপজেলার অংশবিশেষ জুড়ে লালমাই পাহাড়। 8 কিলোমিটার দৈর্ঘ্যের ও প্রায় 5 কিলোমিটার প্রস্থের এই বিস্তীর্ণ টিলা দ্বিখণ্ডিত করে চলে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক তার দক্ষিণাংশ লালমাই। ঐতিহ্য, সৌন্দর্য এবং প্রত্নতাত্ত্বিক গুরুত্বে যা অমূল্য। গেল 15 বছর ধরে এই পাহাড়ের ভূমি আর মাটি নিয়ে চলেছে হরিলুট। এলাকাবাসীর অভিযোগ, পরিবেশ ও প্রকৃতির অপূরণীয় ক্ষতি করেছেন সাবেক অর্থমন্ত্রী লোটাস কামালের ছোট ভাই, সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারোয়ার, তার গাড়ি চালক, ভাতিজা, ভাগিনা, বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা, ইউপি চেয়ারম্যান সহ ঘনিষ্ঠজনেরা। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারিত ক্যাম্পাসের বেশিরভাগ ভূমি পাহাড়ের, অথচ তা নিজেদের নামে নিয়ে বহুগুণ বেশি দামে বিক্রি করছে লোটাস কামাল সিন্ডিকেট। হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। তার সাঙ্গুপাঙ্গুরা টোটাল পাহাড়টাকে লুটপাট করে মাটি কেটে যেভাবে লুটতরাজ করেছে, মানুষের জমি জামা জোর করে অবৈধভাবে দখল করেছে। সিন্ডিকেট তৈরি করে বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের যে শত শত একর জমি, এই জমিগুলাকে নামমাত্র বায়না করে এখানে কোটি কোটি লক্ষ কোটি কোটি টাকা মুনাফা করে এদের বিশ্ববিদ্যালয়ের কাছে বিক্রি করছে। জায়গা থেকে উচ্ছেদ করার জন্য অনেক চেষ্টা করছে, আমাদেরকে নেতাকর্মী দিয়ে দিচ্ছে। লালমাই পাহাড়ের 200 একর জমির মধ্যে 100 একরেরও বেশি জমি চলে গেছে লোটাস কামাল সিন্ডিকেটের পেটে। মানুষ তাদেরকে বলে মাটি খেকো। এতদিন মুখ খুলতে পারেননি কেউ। কথা বললে মামলা, কথা বললে পুলিশ, এর জন্য কেউ কথা বলে না। জায়গা দখল করছে, এটি হইতে ভার্সিটির নামে জায়গা করছে, ভার্সিটি কভার করব, ভার্সিটি নিব। পাহাড় কাটার ফলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে প্রকৃতি ও পরিবেশ। প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন পরিবেশবিদদের। ময়নামতি পাহাড়টাকে যেমন সেনানিবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে, যে কোনো অধিগ্রহণের মাধ্যমে হলেও এই লালমাই পাহাড়টাকেও মানে সেনানিবাসকে দিয়ে দিক, তবু লালমাই পাহাড়টা বেঁচে যাবে। এসব অভিযোগের সত্যতা পেয়েছে পরিবেশ অধিদপ্তর। তদন্ত চলছে, লুটেরাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানালেন এই কর্মকর্তা। এই পাহাড় কর্তনের সাথে সাবেক অর্থমন্ত্রী আত্মীয়স্বজনের জড়িত, এই বিষয়ে আমরা তদন্ত করতেছি। তদন্ত যদি প্রমাণিত হয় তাদেরকে বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আজ পর্যটকবাহী জাহাজ সেন্ট মার্টিন গেল। সকাল 10টার পর কক্সবাজার শহরের BIWTA ঘাট থেকে 653 জন যাত্রী নিয়ে MV বারো আউলিয়া নামের জাহাজটি দ্বীপের উদ্দেশ্যে ছেড়ে যায়। কামরুল হাসানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আমাদের কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের সৌন্দর্যের টানে প্রতি বছর ছুটে যান হাজারো পর্যটক। অক্টোবরে পর্যটন মৌসুম শুরু হলেও জাহাজ চলাচল শুরু না হওয়ায় এতদিন দ্বীপটিতে যেতে পারেননি পর্যটকরা। সেই আক্ষেপ অবশেষে ঘুচল। জাহাজ যাবে, তাই সকাল সকাল নুনিয়ারছড়ার BIWT ঘাটে পর্যটকদের আনাগোনা শুরু। সকাল 10টা 6 মিনিটে 653 জন পর্যটক নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায় জাহাজ বারো আউলিয়া। 6 ঘন্টার সমুদ্র ভ্রমণে পৌঁছে যাবে স্বপ্নের দ্বীপে। সেই উচ্ছ্বাস পর্যটকদের চোখে মুখে। অনেক বেশি এক্সাইটেড। আমরা এর আগেও একবার গিয়েছিলাম 2 বছর আগে, তখন এত ট্রাভেল পাস এগুলো করতে হয় না, ইজিলি যেতে পেরেছি। সে এতদিন পারি নাই, কারণ এতদিন আমাদের শিপ বন্ধ ছিল। তো এখন আমরা যাচ্ছি, ভালো কিছু হবে।
একসময় টেকনাফ থেকে সরাসরি জাহাজ যেত সেন্ট মার্টিনে। মিয়ানমারের অভ্যন্তরীণ অস্থিরতা, নাফ নদীতে নাব্য সংকটের মতো নানা জটিলতার কারণে রুটটি বন্ধ হলে গত বছর জাহাজ ছাড়ে ইনানি জেটি থেকে। সেই জেটিরও একটি অংশ ঘূর্ণিঝড়ে ভেঙে যাওয়ায় এবার কক্সবাজার শহর থেকেই জাহাজ চলাচলের অনুমতি দেয়া হয়েছে। টাইডের উপরে ভিত্তি করে আমাদের জাহাজগুলো পরিচালিত করতেছি। মহেশখালী রিভার অতি সত্বর এবং জরুরি ভিত্তিতে যদি ড্রেজিং না করা হয় তাহলে এখানে নৌ চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। নতুন নিয়ম অনুযায়ী সেন্ট মার্টিন ভ্রমণে এবার পর্যটকদের বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অ্যাপের মাধ্যমে ট্রাভেল পাস নিতে হচ্ছে। নিষিদ্ধ পলিথিন ব্যাগ ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের পণ্য পরিবহন। পাটের ব্যাগ তাদেরকে বিনামূল্যে জাহাজে সরবরাহ করতে চায়, যাতে করে কেউ প্লাস্টিক ব্যবহার করতে না পারে। পরিবেশ মন্ত্রণালয়ের নির্দেশনা, চলতি ডিসেম্বর ও আগামী জানুয়ারি মাসে সেন্ট মার্টিন দ্বীপে প্রতিদিন ভ্রমণ ও রাত যাপনের সুযোগ পাবেন 2000 পর্যটক। অর্পণ বড়ুয়া, এটিএন নিউজ, কক্সবাজার। দেশের খবরে পর্যায়ে বিরতি নিচ্ছি, এরপর আরো থাকছে। রিকশা চালক গুমের মামলায় কারাগারে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। ভারতে প্রবেশের অনুমতি পেলেন না ইসকনের 54 ভক্ত। বিরতির পর আবারও আমন্ত্রণ দেশের খবরে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। রিকশা চালক আল আমিন গুমের মামলার প্রধান আসামি সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সকালে পঞ্চগড় সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুজ্জামানের আদালত এই আদেশ দেন। সরকার পতন আন্দোলনের সময় গত 5 আগস্ট গুম হন রিকশা চালক আল আমিন। গত 10 নভেম্বর পঞ্চগড় সদর থানায় পঞ্চগড় 2 আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম সুজন সহ 150 জন অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা করেন আল আমিনের বাবা মোহাম্মদ মনু। এই মামলার প্রধান আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আজ তাকে আদালতে হাজির করা হয়। পরে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে সাবেক রেলমন্ত্রীকে জেল হাজতে পাঠান। বাংলাদেশ সব দেশকে বন্ধু হিসেবে দেখতে চায়, প্রভু হিসেবে নয়, বলেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সকালে খুলনার ইস্টার্ন জুট মিলস শ্রমিক ময়দানে খান জাহান আলী থানা জামায়াতের কর্মী সম্মেলনে তিনি একথা বলেন। জামায়াতে ইসলামীর আমির আরও বলেন, আওয়ামী স্বৈরাচারের দোসররা এখনও দেশকে অস্থিতিশীল করতে উস্কানি দিচ্ছে, তবে সেই ফাঁদে কোনোভাবেই পা দেয়া যাবে না। যতই ষড়যন্ত্র হোক তা ব্যর্থ করে দিতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগ দেশকে কারাগার বানিয়েছিল, দেশ এখনও জঞ্জাল ও স্বৈরাচার মুক্ত হয়নি। আমরা একটা মর্যাদাশীল বাংলাদেশ চাই, যেই বাংলাদেশ বিদেশে সবাইকে বন্ধু হিসাবে দেখবে, কাউকেই প্রভু মেনে নেবে না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে না। যেদিকে হাত বাড়াবো সেই দিকে বন্ধুর হাত পেতে চাইব, কোনো আগ্রাসী হাত আমরা দেখতে চাই না। বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় নৌবাহিনীকে যুগোপযোগী করে গড়ে তোলা হচ্ছে বললেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। সকালে পটুয়াখালীর বানৌজা শেরে বাংলা প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ নৌবাহিনীর নবীন নাবিকদের বুট ক্যাম্প প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ শেষে তিনি একথা বলেন। দেশের সমুদ্র সীমা রক্ষা ও জাতীয় নিরাপত্তা অগ্রগতিতে যথাযথ দায়িত্ব পালনের জন্য নাবিকদের প্রতি আহ্বান জানান তিনি। এর আগে নৌবাহিনী প্রধান কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। দেশের খবরের পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পর আমন্ত্রণ দেশের খবরে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ইসকনের 54 ভক্তকে ভারতে যাওয়ার অনুমতি দেয়নি বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ। আজ সকালে এবং শনিবার সন্ধ্যায় দেশের বিভিন্ন জেলা থেকে ইসকন ভক্তরা ভারতে যাওয়ার জন্য বেনাপোল বন্দরে সমবেত হন। তারা ইমিগ্রেশনে প্রবেশ করলে তাদেরকে ভারতে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের ওসি ইমতিয়াজ মোহাম্মদ আসানুল কাদের বলেন, সন্দেহজনক যাত্রা বিবেচনায় তাদেরকে যেতে দেওয়া হয়নি। তবে ইসকন ভক্তরা জানান,
ধর্মীয় আচার পালন করতে তারা ভারতে যেতে চেয়েছিলেন, কিন্তু কোনো কারণ ছাড়াই তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি জিয়াউল হক ও ক্যামেরা পার্সন শরীফের ওপর সন্ত্রাসী হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে যশোরবাসী সমন্বয় কমিটি। সকালে যশোর প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। সেখানে বক্তারা বলেন, এএসপি ফখরুলের অবৈধ সম্পদের সংবাদ সংগ্রহ করতে গেলে জিয়াউল হক ও শরীফকে পিটিয়ে আহত করে ফখরুল ও তার লোকজন। হামলার 10 দিন পার হলেও পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করেন তারা। ইন্ডিপেন্ডেন্ট টিভির 2 সংবাদকর্মীর ওপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। বই দিয়ে বই নেবেন, আপনি পড়ুন, অন্য কেউ পড়তে দিন। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রি শাখায় বই আদান প্রদানের এমনই এক অনুষ্ঠানের আয়োজন করে সমতট পড়ুয়া নামে একটি সংগঠন। সকালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল বাশার ভূঁইয়া বই বিনিময় প্রহরের উদ্বোধন করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বিনামূল্যে বই জমা দিয়ে পছন্দের বই সংগ্রহ করেন। পাঠকরা জানান, পড়া শেষ হলেও নতুন বই না থাকায় পড়ার সুযোগ ছিল না। ব্যতিক্রমী এই আয়োজনের ফলে বিনামূল্যে ভিন্নধর্মী বই পাওয়া সহজ হয়েছে। সমতট পড়ুয়ার এই আয়োজনে আদান প্রদান হয়েছে 5 শতাধিক বই। কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানের সিন্দুকগুলো থেকে পাওয়া গেছে 8 কোটি 21 লাখ টাকারও বেশি, যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। কিশোরগঞ্জ প্রতিনিধি শফিক আদনানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শনিবার সকাল থেকেই কিশোরগঞ্জ শহরের ঐতিহ্যবাহী পাগলা মসজিদে উপস্থিত জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ প্রশাসনের ঊর্ধ্বতনরা। ছিলেন মসজিদ কমিটি সংশ্লিষ্ট ও বিশিষ্টজনেরা। নিরাপত্তায় ছিল আইনশৃঙ্খলা বাহিনীর উল্লেখযোগ্য সংখ্যক সদস্য। সকাল 7:30টার দিকে একে একে খোলা হয় মসজিদের দানের 11টি সিন্দুক। এবার মিলল 8 কোটি 21 লাখ 34,304 টাকা, সঙ্গে বিদেশি মুদ্রা ও সোনারূপার অলংকার। এবারের দানের পরিমাণ ছাড়িয়ে গেল অতীতের সব রেকর্ড। সিন্দুক খোলার পর 29 বস্তা টাকা গোনায় অংশ নেয় স্থানীয় 2টি মাদ্রাসার 150 শতাধিক শিক্ষার্থী, 75 জন ব্যাংক কর্মী ও মসজিদ কমিটির স্বেচ্ছাসেবকরা। এর আগে গত 17 আগস্ট খোলা হয় দানের সিন্দুক। তখন সেখানে পাওয়া যায় 7 কোটি 22 লাখ টাকার বেশি। আর গত 20 এপ্রিল মিলেছিল প্রায় 7 কোটি 79 লাখ টাকা। এবার মসজিদের 10টি সিন্দুক আগেই ভরে যাওয়ায় যোগ করা হয় অতিরিক্ত একটি লোহার ট্রাঙ্ক। অল্পক্ষণের মধ্যেই কিছু টাকা ব্যাংকে পাঠিয়ে দিব, সেটার পরিমাণ হয়তো 5 কোটির উপরে হবে, আমাদের মূল অ্যাকাউন্টে জমা হবে। সকল টাকা গণনার কাজ শেষ হয়েছে এবং যথাযথভাবে নিরাপত্তার মাধ্যমে রূপালী ব্যাংকের সিন্ধুকে পৌঁছে দেওয়া হয়েছে। পাগলা মসজিদে দান করলে পূরণ হয় মনস্কামনা, এমন বিশ্বাসে দূর দূরান্ত থেকেও সেখানে দান করতে আসেন মানুষ। ভিন্ন ধর্মাবলম্বীরাও দান করেন মসজিদে। প্রতি শুক্রবার সিন্ধুকে দানের টাকা ফেলতে রীতিমতো বিশাল লাইনে দাঁড়াতে হয়। আমি শুধু চট্টগ্রাম থেকে আসছি, শুনছি মানত করলে পূরণ হয়। পাগলা মসজিদের দান বাক্সে অনেক টাকা পয়সা হয়, এটা জানার জন্য আমি কৌতূহল নিয়ে এখানে আসলাম। আমি আসছি নরসিংদী থেকে, কিন্তু আমার বাড়িতে মেহমান আসছে বরিশাল থেকে। ওনার একটা আপত্তি ছিল যে কিশোরগঞ্জে পাগলা মসজিদে যাব। নিয়মানুযায়ী পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি জেলা প্রশাসক, তিনি জানান, মসজিদে দানের টাকার পরিমাণ প্রতি বছরই বাড়ছে। রোদে বৃষ্টিতে অনেক সময় নামাজ পড়তে মুসল্লিদের খুব কষ্ট হয়, তো আমরা পুরুষদের জন্য 2টি শেড এবং মহিলাদের জন্য একটি শেডের জন্য প্রস্তাব করেছি। এখান থেকে টাকা পাওয়ার পরে আমরা সেই কাজটি করব। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। শেষ করব দেশের খবর, তার আগে এক নজরে শিরোনামগুলো জানাবো আর একবার। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান, বাবর সহ সব আসামি খালাস। লালমাই পাহাড় খেয়ে ফেলেছে সাবেক অর্থমন্ত্রী মুস্তফা কামালের ঘনিষ্ঠজনরা। 9 মাস পর সেন্ট মার্টিন গেল পর্যটকবাহী জাহাজ। রিকশা চালক গুমের মামলায় কারাগারে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। এবং ভারতে প্রবেশের অনুমতি পেলেন না ইসকনের 54 ভক্ত। এই ছিল দেশের খবর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।